ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোনো দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে। এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছারখার হয়ে গেল। আর সব ল্যাম্পপোস্ট, ওটাই একমাত্র পোস্ট, যত নষ্টের গোড়া হচ্ছে নুনি। মহা ফাঁপড়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আর পড়বেনই না বা কেন? যেভাবে একেবারেই উন্মুক্তভাবে ধরা পড়ে গিয়েছেন, এতদিন পর্যন্ত সবাই বুঝছিলেন, কিন্তু তাও যতক্ষণ না পর্যন্ত একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল ততক্ষণ তিনি বলার সুযোগ পেয়েছিলেন যে না, রাইট টু মেক ব্লান্ডার, আমরা ভুল করে থাকতে পারি, কোনো অন্যায় করিনি। কিন্তু এবারে তো আর কিছু বলারই যেন জায়গা পাচ্ছেন না। তাও তিনিও যদিও বলবেন, বলা থেকে তিনি থামবেন না, কিন্তু বিজেপির তরফ থেকে কিংবা প্রতারিত চাকরি প্রার্থীদের তরফ থেকে বিভিন্ন রকমের কর্মসূচি যেগুলো নেওয়া হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চরম অস্বস্তিতে পড়তে চলেছে। তার মধ্যে একটি যদি হয় কালীঘাট চলোর ডাক, তাহলে দ্বিতীয়টি অবশ্যই নবান্ন অভিযান, সেটারও ডাক দেওয়া হলো। আর একেবারেই আগামী নির্বাচনের আগের মাস পর্যন্ত অন্তত পশ্চিমবঙ্গের রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রশাসনের দুর্নীতিকে নিয়েই উত্তাল থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ থাকা উচিত নয়। তবে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ব্যাটালিয়নকেও যে আমরা এই এত কিছুর পরেও নির্লজ্জভাবে রাস্তায় নামতে দেখব এবং মমতা বন্দ্যোপাধ্যায় কতটা স্বচ্ছ তা নিয়েও গলা ফাটাতে দেখব, সে বিষয়েও সন্দেহ করার কিছু নেই। আজকে আসুন এত কিছু মজার তথ্য দেব, এটা গ্যারেন্টি করে বলছি, পর্বটা যারা পুরোটা শুনবেন কেউ ফ্রাস্ট্রেটেড তো হবেনই না, বরঞ্চ নতুন কিছু তথ্য পাবেন। মজার কিছু তথ্য দেবো আজকের ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো, যেখানে নবান্ন অভিযানের ডাক সম্পর্কে তিনি কি বলছেন সেটা শোনাবো, তারপরে আসবো বাকি আলোচনায়। এবং আমি শুনেছি একটা বড় অংশের বেকার যুবক যুবতী, বঞ্চিত, চাকরিচ্যুত, তারা 21শে এপ্রিল নবান্ন অভিযানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন। আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে, এখন নট ক্লিয়ার। যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি, কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পার্মানেন্ট সলিউশন হবে। শুনলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন যে তার কাছে তথ্য রয়েছে যে আগামী 21শে এপ্রিল নাকি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও তিনি কনফার্মেশন সেভাবে বললেন না, কিন্তু আমি আপনাদের সামনে বলছি হ্যাঁ, ডাক দেওয়া হয়েছে। প্রবঞ্চিত চাকরি প্রার্থীরা এবং যৌথ মঞ্চ যারা ডিএ আন্দোলন করে যাচ্ছেন, সরকারি কর্মচারীরা, তারা যৌথভাবে একটা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তারা বলেছেন যে আমরা 1লা বৈশাখ অর্থাৎ সম্ভবত 20শে এপ্রিল, 15ই এপ্রিল বা কিছু হবে, 15ই এপ্রিল পর্যন্ত তারা অপেক্ষা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বৈঠকে বসার জন্য, এই প্রবলেমের সলিউশন খোঁজার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসতে হবে তাদের সঙ্গে, এই দাবি তারা করেছেন। আর যদি মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে রাজি না হন, তাহলে আগামী 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক তারা দিয়েই রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার চলার পথ আস্তে আস্তে কণ্টকাকীর্ণ হতে চলেছে সব দিক থেকে। আগামী 8 তারিখ সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি হবে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে বড় ডিসিশন মেকিং হতে চলেছে। তার কারণ কলকাতা হাইকোর্টের রায়কেই যদি সুপ্রিম কোর্ট বলবৎ করে দেয়, যদি আফেল্ড করে দেয় কলকাতা হাইকোর্টের রায়কেই, তাহলেই কিন্তু পাশা পরিবর্তন হয়ে যেতে বাধ্য। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ারের একটা বড় সড় প্রশ্নচিহ্ন অবশ্যই উঠবে। আমি আপনাদের সামনে বললাম যেমনটা, আজকে খুব মজার মজার ভিডিও দেখাবো। দেখুন, আমাদের নিশ্চিতভাবে ছোট ইউটিউব চ্যানেল হতে পারি, কিন্তু প্রচুর পরিশ্রম করে আমরা যে কোনো পুরনো দিনের বক্তব্যগুলো আমরা নিজেদের আর্কাইভে সংগ্রহ করে রাখার চেষ্টা করি আপনাদের পরবর্তীকালে শোনাবো বলে। সেই রকমই একটি অংশ আপনাদের শোনাবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে লোকসভার যখন নির্বাচন চলছিল, সেই নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন 26,000 চাকরি চলে যাবার পর তিনি বিজেপিকে
তো গালিগালাজ করেছিলেনই, এমনকি ন্যায়ালয়কে পর্যন্ত বলেছিলেন এটা বিজেপির বিচারালয়। আর আমাদের বিচারালয়গুলো সত্যি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে বিচারপতিদের তোপ দাগলেও তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্ট বলে কিছু হয় না। কিন্তু সেরকমই আপনাদের সামনে আমি একটা ভিডিও দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আক্রমণ করেছিলেন যখন তিনি খবর পেয়েছিলেন 26,000 ছাত্রছাত্রীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে। সেই সময় তিনি কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিজেপির বিচারালয় বলে আপনাদের শোনাবো। কিন্তু পরের ভিডিওটা আরো ইন্টারেস্টিং। দোলাও 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 আমার হৃদয়, মমতা বন্দ্যোপাধ্যায় এই 26,000 চাকরি বাতিলের পরে বলেছিলেন, কেন শোনাবো। কিন্তু তার আগে শুনুন বিজেপির বিচারালয়, শুনে নিন আগে। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘ দিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? রিফর্মেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। শুনলেন বন্ধুরা, তো বিজেপির বিচারালয় কেন রায় তাদের পক্ষে আসেনি বলে এবারে খুব একটা কিছু করতে পারেননি। তার কারণ সম্ভবত জাস্টিস চন্দ্রচূড় তো আর চিফ জাস্টিস এখন নেই, তাই খুব একটা কিছু, মানে অনেক কিছুই বলেছেন। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে রায় মানেন না, বিচারপতিদের কিছু বলছি না বলেও বিচারপতিদের উদ্দেশ্যে অনেক কথাই বলেছেন। আসলে রাগ সম্বরণ করতে পারছেন না। সব তিনি করতে পারেন, অথচ দুর্নীতি যে করা যায় না একটা প্রশাসনের তরফ থেকে, এটা তিনি মেনে নিতে পারছেন না কোনোভাবে। আপনাদের আমি শোনাবো এরপরে সেই মুহূর্তটা, আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। যে দেখুন, এই যে শুনলেন না, বিজেপির বিচারালয় বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন, অথচ সেই যখন লোকসভার নির্বাচনী প্রচার চলছে, অনেক 6টা না 7টা ফেজে তো নির্বাচন হয়েছিল, সেই ফেজের একেবারেই মধ্যের দিকে বা শেষের দিকে এসে তখন চিফ জাস্টিস চন্দ্রচূড় মহাশয় তিনি একটা মানে জাজমেন্ট দিয়েছিলেন। কি? তো প্রথম কথা তিনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন যে ক্যাবিনেট যেহেতু সুপার নিউমেরারি পোস্টের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন, তাই যারা এই ক্যাবিনেটের মধ্যে ছিলেন তাদেরকে কাস্টডির মধ্যে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে একটা মারাত্মক ঐতিহাসিক রায় দিয়েছিলেন। মূলত এটার বেসিসেই কিন্তু তৃণমূল কংগ্রেস চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে। প্রথম তাদের এজেন্ডা ছিল এটাকে স্টে করানো, আর চিফ জাস্টিস তখনকার দিনে চন্দ্রচূড় মহাশয় কিন্তু মোটামুটি তৃণমূল যা যা চাইতো সেগুলো কাকতালীয় হলেও ঘটে যেত। আমি কাকতালীয় বললাম। এরপরে মুখ্যমন্ত্রী যখন ওই স্টেটা হয়ে গেল, এবং শুধু তাই নয়, 26,000-এর এই যে চাকরি বাতিল এখনই হচ্ছে না বলে একটা অন্তত স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন দেওয়া হলো, তার জন্য মুখ্যমন্ত্রী এতটাই আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিল, তিনি বলছেন আজ আমার মনে হচ্ছে আলো আমার আলো ওগো, কিংবা তিনি বলছেন আরো কি কি, দোলাও 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 আমার হৃদয়। শুনুন বক্তব্যটা। জানি না যে যে তিনি বলছেন যে আমার মনে খুব কষ্ট ছিল, মনে খুব ব্যথা ছিল আমার, কিন্তু এখন আজকে আমার এই রায়ের পর যখন স্টে হয়ে গেল, বলছেন দোলাও 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 আমার হৃদয়। কাকে বলছেন? না যাকে বা যে ন্যায়ালয়কে তিনি বিজেপির বিচারালয় বলে তোপ দেখেছিলেন, তারাই যখন স্টে করলেন তখন তিনি উচ্ছ্বাসিত। মনে পড়ছে কি? আচ্ছা দেখুন ভিডিওটা একবার দেখেই নিন। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম,
যেই খবরটা আমার কাছে এলো আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো ওগো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল। কত সুন্দর কথা এটা, কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো। দেখলেন বন্ধুরা, এইটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা প্রেসারে ছিলেন সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এই যে ভিডিওটা শোনালাম আপনাদের, এই ভিডিওটার পর। তার কারণ তিনি কতটা মানসিক যন্ত্রণাতে ছিলেন তিনি নিজেই বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে যে আমি খুবই চিন্তায় ছিলাম এতদিন পর্যন্ত। যদিও উদ্দেশ্য বলছেন যে চাকরি প্রার্থীদের জন্য চিন্তায় ছিলাম, কিন্তু আসল কারণ আমরা সকলেই জানি। এবং তিনি বলছেন যে দোলাও 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 আমার হৃদয়, আরো কত কি রবীন্দ্রসঙ্গীত তার অনর্গল মনে পড়ে গেল। অথচ সেই ন্যায়ালয়কেই তিনি বিজেপির বিচারালয় বলে কিন্তু আক্রমণ করেছিলেন, যেটা করা যায় না। মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দিন, কোনো সাধারণ মানুষও করতে পারে না। ন্যায়ালয়ের ওপর যদি আস্থা না রাখেন তাহলে আপনার গণতন্ত্রের উপর আস্থা রয়েছে কিনা প্রশ্ন ওঠে। তাহলে এবার আপনারা কল্পনা করে দেখুন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কতটা অস্বস্তির মধ্যে রয়েছেন। আগামী 8 তারিখ যদি ভালোই ঠাকুর ঠাকুর করে পার করে দিতে পারেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে হয় এই যাত্রায় তিনি অন্তত মানে খুব বেশি বিপদ আর ঘটলো না। কিন্তু আগামী 8 তারিখ যদি কোনোভাবে কলকাতা হাইকোর্টের রায় আসল হয়ে যায় তাহলেই কিন্তু বিপদ। এইখানটাতেই পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করে আছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেট যেমন তারা অপেক্ষা করে রয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষও অপেক্ষা করে রয়েছেন। তার কারণ আমরা জানতে চাই, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে জানতে চাই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাদের সসম্মানে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের পর তাদের মুক্তি দিক। যারা দুর্নীতি করেনি তাদেরকে অহেতুকভাবে দুর্নীতি বা এই যে শুভেন্দু অধিকারী বারবার চোর চোর বলেন, আমরা শুনতে চাই না। উল্টো দিকে আমরা এটাও বলছি যে সত্যি এবার চোর পুলিশের খেলা বন্ধ হোক। যদি সত্যি এই প্রশাসন দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে অনেক দিন হলো শুভেন্দু অধিকারী বারবার সেই ডিসেম্বরের কথা বলে এসেছিলেন, তখন অনেকেই তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, বিশেষ করে তৃণমূলরা। বিয়ের ডেট, বউ ভাতের ডেট বলে কুণাল ঘোষরা বিভিন্ন বক্তব্য বলেছিলেন বটে, কিন্তু আজকে সেই ডিসেম্বর না হলেও অন্তত এপ্রিল হয়ে গেছে হয়তো কয়েক বছর পর, কিন্তু ঘটনা ঘটেছে এবং আমরা জানতাম ঘটনা হয়তো ঘটবে। শুধু এটাই নয়, আপনারা জানেন এখনো বড় বড় মামলা ঝুলে রয়েছে যেখানে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি বা রাজ্য সরকারের সঠিক সহযোগিতার বিভিন্ন প্রশ্ন উঠেছে। তার মধ্যে একটা যদি হয় ডিএ মামলা, যে ডিএ মামলাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দীর্ঘদিন ধরে দাবি করা হয়েছে যৌথ সংগ্রামীর তরফ থেকে যে অন্তত কেন্দ্রীয় হারে সমবেতন দিতে হবে, সমকাজে সমবেতন। এই রায় যদি একবার হয়ে যায় তাহলে গোদের ওপর বিস্ফোরা। এবং খুব শীঘ্রই যে মামলাটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি মামলা, যে ওবিসি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি তোমাদেরই দলের লোক বলে যাদেরকে প্রায় সমস্ত বর্গকে ঢুকিয়ে দিয়েছিলেন ওবিসি করার জন্য এবং একটি পার্টিকুলার ধর্মকে বঞ্চিত করেছিলেন, সেই মামলাটাও যদি কলকাতা হাইকোর্টের রায়টাকেও যদি আবার পরিবর্তন না করা হয় তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর আগে সত্যি পথ চলাটা অত্যন্ত কঠিন হতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করে রয়েছি। আমরা অহেতুকভাবে এই তৃণমূল কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনতে চাই না, সেটা যেমন ঠিক। আবার আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এটাও দীর্ঘদিন ধরে শুনতে চেয়েছিলাম যে সত্যি প্রশাসনের ইনভলভ রয়েছে কিনা। আমরা অনেক কিছু গেস করতে পারি, দেখে অনেকেই বুঝতে পারি যে ইনভলভ ছিল কি ছিল না, সেটা আমি আপনি বুঝি, আমরা জানি পরিষ্কারভাবে। কিন্তু ভারতের সংবিধান বলছে সেটা যতক্ষণ না ন্যায়ালয়ের কাছে গিয়ে সেটা প্রমাণ দিতে পারছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সওয়াল জবাবে সেটা উঠে আসছে, ন্যায়ালয় যতক্ষণ না মেনে নিতে পারছে ততক্ষণ আমি আপনি কি জানি সেটার কোনো বাস্তবতা হয় না। আর সেই কারণে এই
এই 26,000 চাকরি চলে যাওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় প্রথমবারের জন্য ফেলিওর। তার কারণ এতদিন পর্যন্ত তিনি এই সমস্ত বাউন্সারগুলোকে অভিযোগ রাইট টু মেক ব্লান্ডার বলে উড়িয়ে দিতে পারতেন। এবার তার কাছে কোনো অস্ত্র নেই। যদিও দেখুন পশ্চিমবঙ্গের মানুষ আমরা সব সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকেই গুরুত্ব দিয়ে এসেছি। তৃণমূল কংগ্রেস এতটা মানে কৃতজ্ঞ থাকা উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে। আমার মনে হয় না কোনো দেশের মানুষ, কোনো সভ্য জগতের মানুষ কোনো একটা রাজনৈতিক দলকে ঠিক এইভাবে সমর্থন করতে পারে। হয়তো কোথাও কোথাও গিয়ে আবার আধ্যাত্মিক জগৎ থেকে মনে হয় যে পূর্বজন্মের ঋণ ছিল বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গবাসী। তা যদি না হবে তাহলে কেন এত কিছুর পরেও সন্দেশখালী আরজি করের মতো ভয়ঙ্কর ঘটনা, যেখানে আমরা প্রায় প্রত্যেকেই জানি কি ঘটেছে, সেই এত কিছু হওয়ার পরেও আপনারা ভেবে দেখুন যে একটা প্রশাসন তাদের ভোট তো মানে কমা তো ছেড়ে দিন, ক্রমাগত ভোট শেয়ার বেড়ে চলেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভালোবাসা দিয়েছিল, যে অগ্নিকন্যাকে পশ্চিমবঙ্গের মানুষ একেবারে দুহাত দিয়ে আশীর্বাদ করেছিল, কিন্তু সেই অগ্নিকন্যার আগুনের আঁচেই কি আজকে পশ্চিমবঙ্গের মানুষ ছারখার হচ্ছে? লিখে জানান আপনাদের মন্তব্য। নবান্ন অভিযান 21 তারিখ আরো একটা বড় অভিযানের ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিগত দিনের নবান্ন অভিযানের আন্দোলন আমরা দেখেছিলাম কতটা প্রভাব পড়েছিল। আর এবারে কিন্তু নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে যথেষ্টই অস্বস্তির মধ্যে থাকবে তার আর বলার নতুন করে প্রয়োজন নেই। আপনারা আপনাদের মতামত লিখে জানান যে 26-এ কি বিসর্জন তাহলে অবশ্যম্ভাবী বলে মনে করছেন? অপেক্ষায় থাকলাম আপনাদের মন্তব্যের।